তলে তলে টেম্পু চালায় আর মানুষে বুঝায় হরতাল, এরকম একটা ডায়লগ তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। ঠিক সেম কাজটাই করতেছে কডি এবং সিএম পাঙ্ক। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মূল ভিডিওতে যাবার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আর সেটা হলো আপনারা সবাই কেমন আছেন? আর একটা বিষয় বলতে চাই, যদি আপনারা লাইফে কখনো বড় কোনো সমস্যার মুখোমুখি হন কিংবা বড় কোনো রোগ ব্যাধি আপনাদের সামনে আসে, তাহলে কখনোই নিরাশ হবেন না। জানবেন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের এরকম কিছু সমস্যার মুখোমুখি করে তাদের পরীক্ষা নেন। আর দিন শেষে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা যা করে আমাদের ভালোর জন্যই করে। সো আমি আর এই বিষয়টায় যাব না, আসি মূল ভিডিওতে। তো আজকের স্ম্যাকডাউনের শুরুতেই আমরা রিংয়ের মধ্যে অ্যাডাম পিয়ার্স এবং নিকল ডিসকে দেখতে পাই। অ্যাডাম পিয়ার্স সেখানে কলড আউট করে গান্থারকে, গান্থারও সেখানে চলে আসে। তো দুজনকে কন্ট্রাক্ট সাইন করে দিতে বলে, এবং এর আগে অ্যাডাম পিয়ার্স মূলত নিকল ডিসকে একটা বিষয় ক্লিয়ার করে দেয়, সেটা হলো অফিসিয়ালি কোনো অফিসিয়ালস মূলত কোনো ম্যাচের মধ্যে কম্পিট করতে পারবে না। তবে সামারস্লামে গান্থার এবং নিকল ডিসের মধ্যে যেহেতু ম্যাচ হবে, তো সামারস্লামের আগ পর্যন্ত নিকল ডিসের কাছ থেকে এই যে জিএম যে পজিশনটা আছে এটা মূলত নিয়ে নেওয়া হবে। সামারস্লামের আগ পর্যন্ত আজকে থেকে নিকল ডিস মূলত একজন রেসলার হিসেবেই কাজ করবে। তো এর জন্য সে যে স্ম্যাকডাউনের জিএম, এখান থেকে মূলত তার দায়িত্ব আপাতত নিয়ে নেওয়া হবে। তো এটার সঙ্গে মূলত নিকল ডিসকে অ্যাগ্রি করতে হবে। এরপরে এই বিষয়টার সঙ্গে মূলত নিকল ডিস অ্যাগ্রি করে এবং সে কন্ট্রাক্টটা সাইন করে দেয়। এরপরে আসে গান্থারের পালা। তবে গান্থার প্রথমেই কন্ট্রাক্টটা সাইন করে না, সে মূলত অনেকগুলো কথা এখানে নিকল ডিসকে বলে যে সে আগে অন্য একটা কোম্পানির রেসলার ছিল, একটা ওয়ার্ল্ডের চ্যাম্পিয়নও ছিল। তবে সবসময় তার স্বপ্ন ছিল যে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে সে একজন সুপারস্টার হবে। এর জন্য শুরু থেকেই মানে স্ম্যাকডাউনে আসার পর থেকে নিকল ডিস মূলত গান্থারকে ঝামেলা করতেছে, এবং শেষ পর্যন্ত সামারস্লামের জন্য এই দুজনের মধ্যে একটা ম্যাচও সেট হয়ে গেছে। আর ফাইনালি গান্থার কিন্তু নিকল ডিসের স্বপ্নটা পূরণ করতে যাচ্ছে। আর স্বপ্নটা হলো নিকল ডিস মূলত গান্থার মূলত নিকল ডিসকে একজন লেজেন্ড বানিয়ে দিবে। মানে তার কথা এরকম ছিল যে নিকল ডিসকে সেসব আইকনিক রেসলারদের তালিকায় তার নামটা ঢুকিয়ে দিবে। মানে গান্থার যেহেতু অলরেডি এজে স্টাইলস, গোল্ডবার্গ এবং জন সিনাকে রিটায়ার করিয়েছে, তাদের ক্যারিয়ারটা শেষ করে দিয়েছে। তো গান্থার মূলত এরকম করে বলে যে সামারস্লামে আমি তোমাকেও শেষ করে দিব এবং এই তালিকায় তোমার নামটাও ঢুকে যাবে, তুমিও একজন লেজেন্ড হবে যে কিনা আমার কাছে তার ক্যারিয়ারটা শেষ করে দিয়েছে, এরকম টাইপের একটা বিষয়। এরপরে সে মূলত কন্ট্রাক্টটা সাইন করে দেয়। তো এরপরে আবার নিকল ডিস কথা শুরু করে। নিকল ডিস এখানে গান্থারকে বলে যে তুমি এখানে এই যে কথাগুলো বলতেছো, আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছো, বারে বারে তুমি আমাকে হুমকি দিয়েছো, পেছন থেকে আমার উপরে অ্যাটাক করে দিয়েছো, তুমি কি ভেবেছো যে তুমি এগুলো করবে আর কিছু ফাইন টাইন দিয়ে এই বিষয়গুলো সেট করে নিবে? না, এই বিষয়টা এত ইজি না। আর তুমি এখন এমন একটা জায়গায় ঢুকে গেছো, তুমি চাইলেও এখান থেকে আর বেরোতে পারবে না, কারণ ট্রিপল এইচ অলরেডি আমাদের মধ্যকার ম্যাচটা সামারস্লামের জন্য সেট করে দিয়েছে। আর সেই সময় আমি তোমার চোখে দেখেছি তুমি মূলত এই বিষয়গুলো চাচ্ছিলে না। আর এর কারণটা হলো তুমি এই যে বারে বারে বলতেছো না তুমি এজে স্টাইলস, জন সিনা, গোল্ডবার্গকে হারিয়েছো, তুমি আমাকেও হারিয়ে দিবে, আমাকেও শেষ করে দিবে। দেখো, সত্যি কথা হলো আমি গত 3 বছরে কোনো ম্যাচের মধ্যেই কম্পিট করিনি। সামারস্লামে যদি তুমি আমাকে হারিয়ে দাও তাইলে তো আমার কোনো সমস্যা নাই, এটা আমার জন্য তেমন কোনো বড় বিষয় হবে না। তবে যদি সামারস্লামে আমি তোমাকে হারিয়ে দিই তাইলে তোমার কি অবস্থা হবে? সবাই তোমাকে এই বিষয়টাই বলবে যে একজন খারাপ সুপারস্টারকে, একজন খারাপ রেসলারকে তার বস নিজে হাতে পিটিয়ে তাকে একদম সাইজ করে দিয়েছে। তো এই বিষয়টা বলার পরে তো গান্থারের মাথা মতো একেবারে আওলায় যায়। গান্থার যায় নিকল ডিসের উপরে অ্যাটাক করার জন্য,
তবে এখানে নিকলডিস কিন্তু উল্টো গান্থারের ওপরে অ্যাটাক করে দেয় এবং তাকে রিংয়ের কর্নারে নিয়ে গিয়ে বেশ ভালো মতোই মারে। তবে এই দুজনকে মূলত অ্যাডাম পিয়ার্স আলাদা করার চেষ্টা করে এবং এই আলাদা করার মধ্যেই মূলত গান্থার একটু অ্যাডভান্টেজ পেয়ে যায় এবং সে নিকলডিসকে একটা লোবলো মারে এবং সেখানে যে টেবিলটা রাখা ছিল এটার উপর একটা পাওয়ার বম করে সেখান থেকে চলে যায়। আর এই দুজনের মধ্যে কিন্তু অলরেডি কন্ট্রাক্টটা সাইন হয়ে গেছে। সো সামারস্লামে আমরা নিকলডিস এবং গান্থারের মধ্যে অফিসিয়ালি ম্যাচ দেখতে পেতে যাচ্ছি। তো যাই হোক, এভাবেই মূলত আজকের স্ম্যাকডাউনের প্রথম সেগমেন্টটা শেষ হয়। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে স্যামি জেনের একটা সেগমেন্ট দেখানো হয় যেখানে স্যামি জেন অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল, সে অনেক বেশি রেগেছিল। স্যামি জেন এখানে কডিকে বলে যে কডি হলো কোম্পানি গোল্ডেন বয়, জাস্ট ওয়েন করেছে, সামারস্লামের জন্য একটা অপরচুনিটি পেয়ে গেল। সিএম পাঙ্কের অপরচুনিটি তো আকাশ থেকে পড়লো। এদিকে সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হয়ে স্ম্যাকডাউনে আসার পরে যে সমস্ত সুপারস্টারের নাম মেনশন করেছিল সবাই আজকে স্ম্যাকডাউনে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডারশিপ ম্যাচের মধ্যে কম্পিট করতেছে। তো নিকলডিস এবং গান্থারের মধ্যে সমস্যা ছিল, এর জন্য সে গান্থারের উপরে অ্যাটাক করেছে। তবে নিকলডিস শুধুমাত্র গান্থারের অপরচুনিটি নয়, বরং আমার অপরচুনিটিও খেয়ে দিয়েছে। তো সামারস্লামে গান্থার এবং নিকলডিসের মধ্যে তো ম্যাচ হচ্ছে, তাহলে আমার অপরচুনিটি কই? কিছুদিন আগে আমি চ্যাম্পিয়ন ছিলাম, 10 দিনের মধ্যে আমি আমার চ্যাম্পিয়নশিপটা হেরেছি, আর এই তো মাত্র 15-20 দিন হলো আমার কাছ থেকে আমার চ্যাম্পিয়নশিপটা নিয়ে নেওয়া হয়েছে, অথচ আমার সামারস্লামে কোনো অপরচুনিটি নেই। আমার মানে এটা কিভাবে সম্ভব, এই বিষয়টা একটু আমাকে বোঝানো লাগবে। তো সেখানে অ্যাডাম পিয়ার্স চলে আসে। তো এখানে স্যামি জেন মূলত অ্যাডাম পিয়ার্সকে চেপে ধরে যে দেখো সামারস্লামে নিকলডিস এবং গান্থারের মধ্যে ম্যাচ হচ্ছে, অপরদিকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য সিএম পাঙ্ক এবং কডির মধ্যে ম্যাচ হচ্ছে, তো তুমি সেখানে আমাকে ঢুকিয়ে দাও, এটা একটা ট্রিপল থ্রেট ম্যাচ করে দাও। অ্যাডাম পিয়ার্স বলে যে এটা পসিবলই না, ওই ম্যাচটা অলরেডি লক হয়ে গেছে। তবে তোমার জন্য আমি সর্বোচ্চ এটুক করতে পারি যে আজকের স্ম্যাকডাউনে যে ফেটাল 4-এ ম্যাচ হবে, এই ম্যাচের মধ্যে যে জিতবে আর তোমাকে অটোমেটিক্যালি সামারস্লামে একটা অপরচুনিটি দেওয়া হলো। তো আজকে যে জিতবে তার সঙ্গে সামারস্লামে তোমার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ হবে। তুমি যদি সেখানে জিততে পারো তাহলে সামারস্লামের পরে তুমি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপকে ফেস করতে পারবে। তো স্যামি জেনের কাছে আর কোনো সুযোগ ছিল না, আর কোনো উপায় ছিল না, সে মূলত এই বিষয়টা একসেপ্ট করে নেয়। মানে স্যামি জেনও এখন সামারস্লামে থাকতেছে, আর স্যামি জেনের অপোনেন্ট কে হচ্ছে সামারস্লামে, এই বিষয়টা আমরা জানতে পারবো ভিডিওর সামনের দিকে। এরপর আমরা ব্রি বেলা এবং লেনি রিডের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো ডিসেন্ট একটা ম্যাচ ছিল। ম্যাচ চলাকালীন সময়ে রিং সাইডে ফেটাল ইনফ্লুয়েন্সের বাকি 2 জন মেম্বার এবং পেজ ছিল, এদের মধ্যে ঝামেলা হয় এবং এটারই অ্যাডভান্টেজ নিয়ে ব্রি বেলা মূলত এই ম্যাচটা জিতে যায়। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে ফেটাল ইনফ্লুয়েন্স ব্রি বেলা এবং পেজের উপরে অ্যাটাক করে দেয় এবং সেখানে নিকি বেলা রিটার্ন হয়ে যায়। হ্যাঁ, ফাইনালি আজকে স্ম্যাকডাউনে নিকি বেলা রিটার্ন হয়ে গেছে। তো নিকি বেলা এসে ফেটাল ইনফ্লুয়েন্সের উপরে অ্যাটাক করে দেয় এবং সে বলে যে সামারস্লামে এবার আমরা ফেটাল ইনফ্লুয়েন্স ভার্সেস নিকি বেলা, ব্রি বেলা এবং পেজের মধ্যে একটা 6 উইমেন ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। তো এই ম্যাচটা সামারস্লামের জন্য আজকে স্ম্যাকডাউনে অফিসিয়াল হয়ে গেছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ব্যাক স্টেজে ফিন বেলার একটা ইন্টারভিউ টাইপের সেগমেন্ট দেখানো হয় যেখানে ফিন বেলার বলে যে 10 বছর হলো আমি কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিততে পারিনি, তো ফাইনালি যেহেতু আমার কাছে অপরচুনিটি এসেছে, তো কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তোবা ফাইনালি এবার আবারও ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হতে যাচ্ছি 10 বছর পরে। তো সেখানে গান্থার এসে মজা নেয়, সে বলে যে আমার সামনে ফিন বেলার আসুক, সিএম পাঙ্ক বা কডি আসুক, যে আসুক না কেন, পরবর্তী নেক্সট ইন লাইন হলাম আমি, পরবর্তী চ্যাম্পিয়নকে আমি ফেস করব। আর তাছাড়া ফিন বেলা তুমি কত বছর পরে জানি ওয়ার্ল্ডের চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পাচ্ছ, 10 বছর, লং টাইম, এরকম করে গান্থার মূলত ফিন বেলারের মজা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে সোলো সিকাওয়া, রয়াস্কিজ এবং এলে নাইটের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়। এই সেগমেন্টের মূল যে বিষয়টা সেটা হলো আজকে যে ফেটাল 4-এ ম্যাচ হবে, এই ম্যাচের মধ্যে মূলত রয়াস্কিজও আছে। তো এলে নাইট মূলত এখানে রয়াস্কিজকে বলে যে তুমি হয়তোবা এই ম্যাচটা জিতবে, তুমি হয়তোবা নাম্বার 1 কন্টেন্ডারও হয়ে যাবে, তবে এই বিষয়টা ভুলে গেলে চলবে না যে সামারস্লামে ব্লাড লাইনের এগেনস্টে আমাদের মধ্যে ম্যাচ আছে, তাই ব্লাড লাইনের বিষয়টা কখনোই মাথার মধ্যে থেকে বের করা যাবে না।
তো সোলো সিকাও বলে যে না, সে বের করবে না, এই বিষয়টা আমি দেখতেছি। আর তাছাড়া রয়্যাল স্কিলসকে হেল্প করার জন্য রিং সাইডে সোলো সিকাও থাকবে, এই বিষয়টা সে এখানে জানিয়ে দেয়। তো এরকম টাইপের একটা সেগমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। এরপর আমরা কিয়ানা জেমস এবং চেলসি গ্রিনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই, আর এটা ছিল ডাব্লিউডাব্লিউ মেন্স চ্যাম্পিয়নশিপের জন্য সামারস্লামে যে লেডার ম্যাচ হবে এই ম্যাচের কোয়ালিফাইং ম্যাচ। তো চেলসি গ্রিন এই ম্যাচের মধ্যে কিয়ানা জেমসকে হারিয়েছে এবং সে লেডার ম্যাচের জন্য নিজেকে কোয়ালিফাই করে নেয়। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ব্যাকি স্টেজে আর-ট্রুথ এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়। মজার একটা সেগমেন্ট ছিল। তো ট্যাগ টিম ম্যাচ নাকি সিঙ্গেল ম্যাচ নাকি ফেটাল ফোরের ম্যাচ, এই বিষয়টা নিয়ে মূলত আর-ট্রুথ ডেমিয়ান প্রিস্টকে একটু কনফিউজ করার চেষ্টা করে। আমি বিষয়টা এক্সপ্লেন করতে পারবো না, এই সেগমেন্টটা দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আর-ট্রুথ সেখান থেকে চলে যাওয়ার পরে সেখানে চলে আসে কডি। তো কডি এসে এটাই বলে যে আমি এবং সিএম পাঙ্ক তোমাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য আসতে পারি। তো ডেমিয়ান প্রিস্ট এখানে কডিকে বলে যে দেখো, সামারস্লামে তোমার এবং পাঙ্কের মধ্যে ম্যাচ হবে, আমি তোমাদের দুজনকে রেসপেক্ট করি। তবে বিষয়টা হলো বারে বারে ঘুরে ফিরে ওই একজনই চ্যাম্পিয়ন, এই বিষয়টা দেখতে দেখতে সবাই অনেক বেশি বোর হয়ে গেছে। আর ডেমিয়ান প্রিস্ট কিন্তু এখানে 100% সঠিক কথা বলেছে। তো ডেমিয়ান প্রিস্ট বলে যে সামারস্লামের পরে মূলত আমি চ্যাম্পিয়ন হব, কারণ আমি মূলত নাম্বার 1 কন্টেন্ডার হতে যাচ্ছি। সবাই মূলত একজন নতুন চ্যাম্পিয়ন চায়, অবভিয়াসলি সবাই নতুন চ্যাম্পিয়ন চায়, তবে ডেমিয়ান প্রিস্ট দেখা যাক কি হয়। এরপর আমরা সিএম পাঙ্ক এবং কডি রুডসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। তো প্রথমেই রিংয়ের মধ্যে আসে কডি এবং সে কল আউট করে দেয় সিএম পাঙ্কে। তো সিএম পাঙ্ক রিংয়ের মধ্যে আসে, কডি মূলত সিএম পাঙ্কে একটা মাইক্রোফোন দিতে গিয়ে সেই মাইক্রোফোনটা ফেলে দেয় এবং এটা নিয়েই মূলত এদের মধ্যে ঝামেলা তৈরি হয়। এতদিন পর্যন্ত ঝামেলা হলো যে সিএম পাঙ্ক চ্যাম্পিয়নশিপ বেল্ট দিয়ে ভুল করে কডিকে মেরেছে, আর আজকে ঝামেলাটা হলো যে কডি মাইক্রোফোনটা দিতে গিয়ে সেই মাইক্রোফোনটা ফেলে দিয়েছে। এটা নিয়েই মূলত এদের মধ্যে ঝামেলা, মানে নাটকবাজির একটা লিমিট আছে। এরা যখন স্ম্যাকডাউনে আসে একে অপরের সামনে এমনভাবে আসে, এমন নাটক করে মনে হয় যে একে অপরের জাত শত্রু, অথচ স্ম্যাকডাউনের শোটা শেষ হয়ে যাবার পরেই লাইভ ইভেন্টে হাউস শোতে একে অপরের কাঁধে উঠে নাচাগানা করে, একে অপরের পকেটে ঢুকে নাচাগানা করে, মানে নাটকবাজির একটা লিমিট থাকা দরকার। যাই হোক, এখানে এই ঝামেলা ঝঞ্ঝাট শেষ হয়ে যাওয়ার পরে মূল যে সেগমেন্টটা সেটা শুরু হয় মূলত কডির কাছ থেকে। তো কডি বলে যে আমি একজন এই রিংয়ের মধ্যে আমি একজন বেস্ট সুপারস্টারের সঙ্গে দাঁড়িয়ে আছি, আর বর্তমান দুই ব্র্যান্ড মিলিয়ে যে রস্টারটা কোম্পানিটা আছে এটা অন্যান্য যে কোনো রেসলিং কোম্পানি থেকে কিংবা রেসলিং ইতিহাসের অন্যতম সেরা একটা রস্টার। এই রস্টারে অনেক অনেক ভালো ভালো সুপারস্টার আছে, তবে আমি কাউকে ভয় পাই না, কাউকে তোয়াক্কা করি না, কারো প্রতি আমার কোনো রাগ কিংবা ক্ষোভ নেই। তবে সিএম পাঙ্ক, যখন তুমি আমার সামনে দিয়ে রিংয়ের মধ্যে আসলে, এই যে অডিয়েন্স এরা যে তোমার মিউজিকটা গাইলো, তোমাকে যে পরিমাণ সাপোর্ট দেখালো, এটা দেখার পরে আমার মধ্যে এই রাগ এই ক্ষোভটা কিন্তু আবারও জেগে গেছে। আর যখনই আমার সামনে বড় কোনো সুপারস্টার আমার থেকে ভালো রিয়াকশন পায়, এই বিষয়টা আমি হজম করতে পারি না। আর এটা কিন্তু কডি আজকে একেবারে মন থেকে বলেছে। যাই হোক, কডি মূলত এখানে সিএম পাঙ্ককে আরও বলে যে দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সম্মান করি, আবার আমি এটাও বলতে পারি যে আমি তোমাকে পছন্দ করি না, তবে আমাদের মধ্যকার এই যে গল্পটা এটা মূলত শেষ করতে হবে এবং এটার জন্য সঠিক সময়টা হলো সামারস্লামে এই গল্পটা আমি শেষ করব তোমাকে হারানোর মধ্যে দিয়ে, এরকম করে মূলত কডি সিএম পাঙ্ককে বলে। এরপরে আসে সিএম পাঙ্কের পালা। তো সিএম পাঙ্ক এখানে কডিকে বলে যে যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি রেসপেক্ট করো, তার কাছ থেকে তুমি তার চ্যাম্পিয়নশিপটা ছিনিয়ে নিবে, এই ছিনিয়ে নেওয়ার যে প্রেশারটা এটা তুমি সহ্য করতে পারো না। সবসময় তুমি শুধুমাত্র নিজেকেই ভিকটিম বানিয়ে ফেলো, আর তোমার সামনে যেই থাকে না কেন তুমি তাকে নিজের শত্রু বানিয়ে ফেলো। আচ্ছা ধরো কেভিন ওয়েন্স তোমার শত্রু, যদি র্যান্ডি অর্টনও তোমার শত্রু হয়, যদি জন সিনা এরা সবাই তোমার শত্রু হয়, তাইলে কডি একমাত্র আমি যে কিনা তোমার বন্ধু, কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম এখন থেকে কয়েক বছর আগে যে আমি কখনোই তোমাকে পেছন থেকে আঘাত করব না, আমি তোমাকে সামনাসামনি আঘাত করব। আর সামারস্লামে আমি ঠিক সেটাই করতে যাচ্ছি, আই এম গোনা ব্রেক ইয়োর হার্ট, এরকম করে সিএম পাঙ্ক মূলত কডিকে বলে। এরপরে আসে কডি পালা। কডি বলে যে আগামীকালকে আমাদের একটা ট্যাগ টিম ম্যাচ আছে, এরপর
এরপরে আরও বেশ কয়েকটা জায়গার নাম নিয়ে বলে যে আমাদের ট্যাগ টিম ম্যাচ আছে। তবে সামারস্ল্যামের আগে সিএম পাঙ্ক আমি তোমাকে একটা গিফট দিতে চাই, তবে এটা কোনো গিফট হবে না, এটা হবে একটা উপহার। আর এই উপহারটা হলো যে সামারস্ল্যামে আমি তোমাকে হারাবো এবং এই হারানোর জন্য আমি আগে ভাগে তোমার কাছ থেকে মূলত ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার তোমাকে হারাতে হবে, এরকম করে মূলত কডি সিএম পাঙ্ককে বলে। তো সিএম পাঙ্ক বলে যে দেখো মিরাক্কেল কীভাবে ঘটে, আমি নিজেও কিন্তু তোমাকে একটা সারপ্রাইজ একটা গিফট দেওয়ার কথা ভেবেছি, আর এই গিফটটা কিন্তু আমি তোমাকে সামারস্ল্যামের আগে দিব না, বরং এটা আমি তোমাকে দিব ঠিক সামারস্ল্যামের দিনেই। তোমাকে রিংয়ের মধ্যে কুত্তার মতো পিটাবো এবং তোমাকে হারাবো। আর তুমি যদি সত্যি চালাক হয়ে থাকো তাহলে তুমি এই পরাজয়ের মধ্যে থেকে একটা শিক্ষা নিবে, আর এই শিক্ষাটা হলো আমি হলাম সিএম পাঙ্ক, আমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই রিংয়ের মধ্যে এই মাইকে আমাকে ছোঁয়ার মতো কেউ নেই, এমনকি ডাস্টি রোডসের ছেলে কডিরও নাই। এরকম করে সিএম পাঙ্ক নিজের কথা শেষ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তো সিএম পাঙ্কের মিউজিকটা হিট হয়ে যায়, তো কডি মিউজিকটা কাট করায় এবং সিএম পাঙ্ককে দাঁড় করিয়ে বলে যে দেখো তুমি যেহেতু বিষয়টা এতদূর পর্যন্ত নিয়েই গেলে, তুমি যেহেতু আমার বাপের নাম নিয়েই ফেললে, তাহলে আমি তোমাকে বলতেছি যে সামারস্ল্যামে আমি তোমাকে এমন একটা মিউজিক শোনাবো যখন তুমি সামারস্ল্যামে মার খেয়ে চিট হয়ে পড়ে থাকবে, আমি যখন 4 টাইম চ্যাম্পিয়ন হব তখন তুমি এই মিউজিকটা শুনতে পাবে। আর এরপরে সেখানে কডি মিউজিকটা বেজে ওঠে। তো ঠিক এভাবেই মূলত এদের মধ্যে এই সেগমেন্টটা শেষ হয়েছে। তো ওভারঅল এই সেগমেন্টটা অনেক ভালো, একে অপরকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছে। তবে বিষয়টা হলো যে এরা রিংয়ের মধ্যে যে পরিমাণ ইন্টেন্স মোমেন্ট তৈরি করার চেষ্টা করে, তবে স্ম্যাকডাউনের শোটা শেষ হয়ে গেলে একে অপরের বন্ধু হয়ে যায়, গলা ধরে নাচা গানা, কাঁধে উঠে নাচা গানা, এই বিষয়টা কেন জানি আমার কাছে ভালো লাগে না। তো এই বিষয়টা কিন্তু এখন ফিক্স করা উচিত। এরপর আমরা শার্লেট ফ্লেয়ার এবং নায়া জ্যাক্সের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটা হয় মূলত WWE মেন্স চ্যাম্পিয়নশিপের জন্য। সামারস্ল্যামে যে লেডার ম্যাচ হবে এই ম্যাচের কোয়ালিফাইং ম্যাচ। তো ম্যাচের শুরুতে রিং সাইডে জেড কার্গেল এবং তার পুরো টিম চলে আসে। জেড কার্গেল শার্লেট ফ্লেয়ারের উপরে অ্যাটাক করে দেয়, যার জন্য ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়। শার্লেট ফ্লেয়ার এই লেডার ম্যাচের জন্য নিজেকে কোয়ালিফাই করে নেয়। গত সপ্তাহের মতো আরও একবার এখানে নায়া জ্যাক্স স্ক্রু হয়। তো জেড কার্গেলের টিম এখানে শার্লেট ফ্লেয়ারকে মেরে মুড়ে সেখান থেকে চলে যায়। এইভাবেই মূলত এই ম্যাচটা সেখানে শেষ হয়। যাই হোক, এখন দেখার বিষয় হলো যে আগামী স্ম্যাকডাউনে এই বিষয়টা নিয়ে নায়া জ্যাক্স কীভাবে রেসপন্স করে, সামারস্ল্যামে নায়া জ্যাক্সকে আদৌ কোনো ম্যাচের মধ্যে জায়গা দেওয়া হয় কিনা। যাই হোক, এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তো মেইন ইভেন্টে আমরা একটা ফেটাল 4-এর ম্যাচ দেখতে পাই ডেমিয়ান প্রিস্ট, ফিন বেলার, রয়েস্কিজ এবং ট্রিক উইলিয়ামসের মধ্যে। তো ভালো একটা ম্যাচ ছিল, চারজনে এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। ম্যাচের মধ্যে একটা সিকোয়েন্স এমন আসে যেখানে ফিন বেলার এবং ডেমিয়ান প্রিস্ট একসঙ্গে হয়ে এই ম্যাচের মধ্যে পারফর্ম করেছে। তো যাই হোক, এই ম্যাচের মধ্যে ঠিক এমন একটা সেগমেন্ট আসে, এমন একটা সিকোয়েন্স আসে যেখানে মনে হচ্ছিল যে রয়েস্কিজ হয়তো বা পিন হয়ে যাবে। ঠিক সেই সময় সোলো সিকাওয়া এসে রয়েস্কিজের পাটা রোপের ওপরে দিয়ে দেয়, যার জন্য ম্যাচটা কন্টিনিউ হয়। তবে সেখানে চলে আসে দ্য উসোস এসে এখানে সোলো সিকাওয়ার উপরে অ্যাটাক করে দেয়। সেখানে আবার এলএ নাইটের মিউজিক হিট হয়ে যায়, এলএ নাইট এসে আবার অ্যাটাক করে দেয়। তো এই চারজনের মধ্যে ফাইট হয়। ফাইট করতে করতে এরা মূলত ব্যাকি স্টেজে চলে যায়। তো এরপরে আবারও একটা সিকোয়েন্স আসে যেখানে মনে হচ্ছিল যে হয়তো বা এবার রয়েস্কিজ এই ম্যাচটা জিতে যাবে। ঠিক সেই সময় সেখানে চলে আসে জেকার ফাটু, কারণ জেকার ফাটুকে আটকানোর জন্য সেখানে আর কেউ ছিল না। তো জেকার ফাটু সেখানে রয়েস্কিজকে বাজিয়ে দেয়। এটারই অ্যাডভান্টেজ নিয়ে ডেমিয়ান প্রিস্ট ফিন বেলার মূলত ডেমিয়ান প্রিস্টকে নিজের ফিনিশার লাগিয়ে এই ম্যাচটা জিতে যায়। সামারস্ল্যামের জন্য এখন মূলত ফিন বেলার নিজেকে কোয়ালিফাই করে নিয়েছে। ফিন বেলার এবং স্যামি জেনের মধ্যে এবার আমরা সামারস্ল্যামে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য একটা নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ দেখতে পাবো। পার্সোনালি আমি চাই যে এই ম্যাচটা যেন ফিন বেলার জেতে এবং তাকে যেন পরবর্তী সময়ে চ্যাম্পিয়নও করা হয়। জানি এটা হবে না, তবে পার্সোনালি আমি এমনটা চাই। তো এভাবেই মূলত এই সেগমেন্ট এই ম্যাচ বা আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। তো ওভারঅল আজকের স্ম্যাকডাউনের শো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।